আকাশ ভরা কালো মেঘে গুড় গুড় শব্দ। দুপুরের সকল তপ্ততা রুক্ষতা শুষে তুখর বৃষ্টিপাত হঠাৎ করে শুরু হয়েছে আজ। কাছে পিঠে আছড়ে পড়ছে বজ্রপাত, অথচ জিমুতনাদের গণন বিদারী এক একটি আওয়াজ কবির লেখা কবিতার ছন্দের ন্যায় মনে হচ্ছে তীব্রর। বর্ষণের প্রতিটি ফোঁটা যেন সুর তুলেছে গানের, স্পষ্ট বলছে তেরা হোনে লাগা হোঁ, খোনে লাগা হোঁ, জব সে মিলা হোঁ। তীব্র চাহনি নিশ্চল, অপলোক একজোড়া সাদাটে নয়ন, পুষ্পিতার চোখের পল্লব ঠোঁটের এক একটি ভাঁজ গুনতে থাকার মতন আকুল মনোযোগ সেথায়। পুষ্পিতা মলমের পর ক্ষত স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছু বলার জন্য চোখ তুলতেই অপ্রস্তুত হলো গতিতে। তীব্রর নড়চড় নেই, ভীষণ স্বাভাবিকত্বের মাঝেও অস্বাভাবিক অপচল নেত্র, মুখ মুগ্ধতার স্রোতে যার চারপাশ ডুবে। পুষ্পিতার সাবলীল অভিব্যক্তিতে জড়তা এসে ভেড়ে, বিব্রতবোধে ঘিরে আসে সব। এভাবে কি দেখছেন উনি? মাথা নুইয়ে বলল, হয়ে গেছে স্যার। অপর মানুষটির প্রতিক্রিয়া এলো না। পুষ্পিতা নিভু চোখ ওঠায়, তীব্র তখনও তাকিয়ে, যেন পুষ্পিতার বিভ্রান্ত হরিণী আঁখিজোড়া নিবেশনের মাপকাঠিতে জর্জরিত করতে উঠে পড়ে লেগেছে। মেয়েটা নীরবে দিশেহারা হলো, অস্বস্তিতে খেয়ে হারালো সহজ সুলভ থাকার। মেয়েলি মন নেতিবাচক কিছু ভাবতে চাইলেও শিক্ষার্থীর মন সেসব উড়িয়ে দেওয়ার জোর খাটালো খুব। পুষ্পিতা কি করবে বুঝতে পারছে না, উঠে যাবে নাকি অপেক্ষা করবে। সিদ্ধান্তহীনতায় হাঁসফাঁস করে বসে রইল কেবল। এমন নয় যে তীব্র গভীর ধ্যানে, এই তো তার বিলাতি মণি দুটো ঘুরছে, খুব নিপুণ ভঙ্গিতে আবর্ত হচ্ছে তার মুখ বিবরে, যেই দৃষ্টিতে না চাইতেও গায়ে কাটা দেয় পুষ্পিতার। লোমকূপে শিরশির লাগে, অপ্রতিভ চিত্তে চিবুক নত করতে গিয়েও থামল। চটক কাটার ন্যায় সচেতন চোখে চাইল ফের। চশমার চকচকে গ্লাস ভেদ করা তীব্র নেত্রমণির দিকে সরাসরি তাক করল দৃষ্টি। সহজ দুপুর হুট করে ভর্তি হলো জটিলতায়। মাথার মধ্যে ঘূর্ণির ন্যায় তেড়ে এলো অপ্রত্যাশিত সে বিট্টু মাস্তানের কথা। ঠিক এমন চোখ তো ওই বখাটেরও, একই রকম সব, শুধু তাকানোর ধরনে তফাৎ। একজন তাকালে আশেপাশে নরম ত্বক কুঁচকে আসতো, আর একজন, আচ্ছা স্যার হঠাৎ আজ এমনভাবে কি দেখছেন? নাহিদ দাঁড়িয়ে আছে ওদের মাঝামাঝি, তীব্র যে ফ্যাল চেয়ে আছে সেটা দেখে মাথা নাড়ালো দুপাশে। ছেলেটার এসব কাণ্ড কারখানায় সে বিহ্বল না হয়ে পারছে না। এলাকার সেই বখাটে কর্কশ বন্ধুটা একটা মেয়ের প্রেমে পড়ে এমন ক্যাবলা বনে গেল। এভাবে হাঁ করে তো ও মিথিলাকেও কোনোদিন দেখেনি। তৎক্ষণাৎ বুকের বাঁ দিকটা মুচড়ে উঠল নাহিদের। মিথিলার মুখখানি ছবির মতো ধরা দিল বানি স্পটে। ওর বিয়ের আজ কতগুলো দিন, এতদিনে তো কানাডায় চলে যাবার কথা। সেখানে কেমন আছে ও? ভালো আছে? কেমন কাটছে ওর সংসার? আচ্ছা, বিদেশের অমন চাকচিক্যের মাঝে এই সাদামাটা নাহিদকে কি তার মনে পড়ে? পড়ে না হয়তো। বুক চিরে সুপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। পরপর ধ্যান ভাঙল পুষ্পিতার রিনরিনে আওয়াজে। উঠে দাঁড়িয়েছে সে, বড্ড ব্যস্ত ভঙ্গিতে বলছে, আমি তাহলে এখন আসি স্যার, আপনি সাবধানে কাজ করবেন। এতক্ষণে তীব্র জ্বরের মতো দেহে নড়নচড়ন ফেরে। পাল্টা দাঁড়ালো সেও, নাহিদ ধরেই বসলো। তীব্র এবার বিদায় জানাবে মেয়েটাকে, অথচ সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে কাজ করে কি হবে? এর আগে কখনো তো রান্না করিনি, দেখলে না? এই জন্যই একবার কড়াই পড়লো, এবার হাত কাটলো, এরপর শুধু গায়ে আগুন লাগা বাকি। পুষ্পিতার নম্র মনে প্রভাব ফেলল কথাটা। নিমিষে অস্বস্তি ভুলে যায় সে, আতকে উদ্বেগে একাকার হয়ে বলে, ছি ছি স্যার, এমন কথা বলবেন না। আপনি একটু সতর্ক হয়ে কাজ করলেই দেখবেন এমন কিছু হবে না। তীব্র আবার ফস করে দম ফেলে বলল, দেখা যাক। অ্যানিওয়ে, তোমার আন্তরিকতার জন্য থ্যাঙ্কস। তুমি বরং বাসায় যাও এখন। আমি আর নাহিদ পোড়া কয়লা যা পারবো খেয়ে নেব। আসলে ব্যাচেলার লাইফটাই এমন, আমাদের তো আর কেউ নেই যে কাটা হাত দেখে মায়া করে রান্না করে দেবে। ব্যাড লাক। একটু আগের পুতুল বনে থাকা মানবের সঙ্গে জাল বুননের মতো কাটা কাটা কথা বলার তীব্র মিল পেল না পুষ্পিতা। তবে শেষ বাক্যে শুভ্র মুখে আমাবস্যা নামল। মায়াও হলো ভীষণ। ও কি রান্নাটা করে দিয়ে যাবে? স্যার বিপদে পড়েছেন, তাকে সাহায্য করা তো মানুষ হিসেবে ধর্মেই পড়ে, কিন্তু উনি যদি কিছু মনে করেন। তখনই তীব্র আর চোখে চেয়ে সচেতন কণ্ঠে শোধালো, কি ভাবছো? বাই এনি চান্স তুমি আমাকে রান্না করে দেওয়ার কথা ভাবছো না তো নিশ্চয়? পুষ্পিতা অননে আলো ছড়ালো সবেগে, ব্যগ্র চিত্রে বলল, জি জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আপনি যদি অনুমতি
অনুমতি দেন আমি রান্নাটা করে দিয়ে যাব? তীব্র বলল, না না, তা আবার হয় নাকি? স্যার হয়েছি বলে কি ছাত্রী থেকে এরকম ফ্যাসিলিটি নেব? তোমাকে রান্না করতে হবে না, তুমি যাও। স্যার কিছু হবে না, আপনি তো আমাকে বলেননি, আমি নিজেই চাইছি। আর বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতেই পারে, কথায় বলে না মানুষ মানুষের জন্য। পুষ্পিতা মৃদু হাসলো। তীব্র সেই হাসিটা দেখলো বড় ঠান্ডা চোখে, ভাবলো কে কার জন্য জানি না, তবে তুমি যে শুধু আমার জন্য এটা জানি। কান উচালো পরপর। ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি বলবো। এমনিতেও আমি কারো অনুরোধ ফেলতে পারি না। তার কথার সঙ্গে সঙ্গে ভুরু কপালে তুলল নাহিদ। চোর বলছে ধর্মের কাহিনী, এ নাকি কারো অনুরোধ ফেলতে পারে না। ওরে মহিষ, বল যে আমি কারো অনুরোধ রাখি না, শুধু তোমারটা রাখলাম, কারণ তুমি আমার জান প্রাণ কলিজা ছিদ্র ছাড়া ফুসফুস। অবশ্য যেই সিগারেট টানিস রোজ, তোর ফুসফুস আস্ত আছে এখনো। কিন্তু এত কথা মুখে ফোটে না ছেলেটার, ঠোঁট টিপে চুপ করে থাকে, শুধু হতবাক বনে দেখে যায় তীব্রর এক একটা ভুবন দোলানো অভিনয়। তীব্র ফের সোফায় বসল, হাতলের গায়ে পেশিবহুল হাত ছাড়িয়ে বলল, রান্নাঘরে সব রাখাই আছে, তোমার কি কি লাগবে দেখে নাও, যাও। পুষ্পিতা চঞ্চল পায়ে চলে গেল সেদিকে। এক পল গলা উঁচু করে সেই পথ দেখে নিল তীব্র। বিজয়ী হেসে চোখ বুজে মাথা এলিয়ে দিল পেছনে। প্রথমবার ভীতু মেয়ের হাতে রান্না খাবে। এত কসরতের প্ল্যান তাতে কি, সফলতায় আসল। নাহিদ বলতে যায়, কি দরকার ছিল ওকে দিয়ে শশব্যস্ত নিজের ঠোঁটে আঙুল চেপে ধরল তীব্র। চোখ রাঙিয়ে চুপ করতে বোঝালো। চুপ করলো সে, পরপর ঠোঁট উল্টে মিনমিন করলো, এটা ঠিক হয়নি। কেউ যদি দেখে নেয় ব্যাচেলার ছেলের বাসায় একটা অবিবাহিত মেয়ে রান্না বান্না করছে, কি কেলেঙ্কারি হবে একবার ভেবেছিস? যদি ফ্ল্যাটের সব লোকজন এসে চড়া হয় এখানে? তীব্র কপাল কোঁচকালো, নিরুৎসাহিত জানালো, তাতে তোর কি? সবাই মিলে এলে তাদের এক একজনকে না হয় কানে কানে বলে দেব কাজ নিয়ে আসতে। নাহিদ বোকা বোকা ভাবে মাথা চুলকালো। ও হুকুম করলো, ঘরে যা, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবে, রান্না হলে ডেকে নেব। সে বাধ্যের ন্যায় যেতে নিয়েও দাঁড়ালো, পুনরায় বলল, এগুলো ঠিক হচ্ছে না বিট্টু, ভালো লাগছে না আমার। তীব্র খটমট করে ওঠে, ব্যাক সাইডে দুটো লাথি খেলেই ভালো লাগবে। খাবি? গাল ফোলালো নাহিদ, বলল, তোর যে এই মিষ্টি লেকচারারের রূপের আড়ালে এমন একটা কর্কশ মুখ লুকিয়ে আছে না, এটা যদি ওই মেয়ে জানতো একেবারে চোখ উল্টে অক্কা পেত তাহলে। তীব্র জ্বলন্ত নেত্রে চাইল, পুরো কণ্ঠে বলল, একদম ভীতু মেয়েকে নিয়ে এসব উল্টাপাল্টা বলবি না। পরপর নাক মুখ কুচকে বলল, এই তুই ফট এখান থেকে, বেশিক্ষণ সামনে থাকলে সত্যি মেরে বসবো। আজকে নাহিদ ভয় পেল না, বরং হাসলো দাঁত মেলে, চাপা কণ্ঠে বলল, ও এই যে মেয়ের জন্য মাস্তানি রেখে এখানে ভুয়া লেকচারার সেজে বসে আছিস, সেই মেয়ে ঘরে থাকাকালীন আমাকে মারবি? হা হা হা। সশব্দে হাসতে হাসতে চলে গেল নাহিদ। তীব্র ভুরু গোছালো, দুর্বলতা ধরে পড়ায় আলগোছে থতমত খেলো কিছুটা। হঠাৎ সচেতন মস্তিষ্কে ভিন্ন চিন্তা আসে। নাহিদ এখানে এসে বেশ চনমনে হয়েছে, আগে তো চুপ করে থাকতো, অথচ ইদানিং মুখে কথা ফুটেছে টুকটাক। যাক, তাহলে ভালোই হয়েছে, অন্তত ওই গোল্ডিগার মেয়ের শোক কাটাতে পারছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। তীব্র ব্যস্ত উঠে রওনা করলো সেদিকে। পেঁয়াজ কাটছে পুষ্পিতা, ওনার এক মাথা সামনে জড়িয়ে অপর প্রান্ত পিঠ থেকে এনে কোমরে এগুজেছে। খোপা করা চুলের কিছু অংশ সন্নি করেছে কপালের ঘামের সাথে এসে। মুখে কোনো সাজসজ্জা নেই, মসৃণ কেশ রাশিও অগোছালো, অথচ মোহবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। মেয়েটাকে দেখতে এত ভালো লাগে কেন? সব ভুলে, জগৎ ভুলে চেয়ে থাকতে ইচ্ছে করে কেন? আহামরি কি আছে? একটু বেশি সুন্দর এই তো। এমন তো নয় যে এত সুন্দর মেয়ে পৃথিবীতে একাই, ওর থেকেও হাজার গুণ সুন্দরী মেয়ে আছে চারপাশে। তবে তীব্র নিরেট বক্ষ কোষে এত আলোড়ন কিসের ওর জন্য? কিসের এই অযাচিত অমষ্টান? সে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্পিতার মনোযোগ দিয়ে রান্না নয়, দেখতে থাকে ওর ঘামে ভেজা অরক্ত সুন্দর মুখখানি। কাল বিলম্বে মুখের কাছে হাত নিয়ে কাশল। শব্দ পেয়ে চকিতে ঘুরে চাইল পুষ্পিতা, বুকের কাছের ওড়না টানলো আলগোছে, কণ্ঠে নম্রতা, কিছু লাগবে স্যার? তীব্রর ফটাফট জবাব, না।
প্রতিদিন তো আর তুমি রান্না করে খাওয়াবে না, তাই শিখে নিতে এলাম। ইউটিউব দেখে না বুঝলেও হয়তো সরাসরি দেখলে বুঝবো। তবে আমি এখানে দাঁড়িয়ে থাকতে তোমার অস্বস্তি হলে চলে যাচ্ছি। ভেতর ভেতর সত্যি অস্বস্তি হচ্ছে পুষ্পিতার, কিন্তু শিক্ষক মানুষ, আবার তারই বাড়ি। সে যেতে নিলে মৃদু বেগ নিয়ে বলল, না সমস্যা নেই, আপনি দাঁড়ান, আমি শিখে দিচ্ছি। কালচে ঠোঁটের ভাঁজে চতুরের ন্যায় হাসিটা সন্তর্পণে চেপে রাখলো তীব্র। এগিয়ে এসে সানসেট ঘেঁষে দাঁড়ালো। পুষ্পিতা ব্যস্ত হলো রান্নায়, কিন্তু পাশে অল্প কয়েকদিনের অচেনা পুরুষ দাঁড়িয়ে। নারী মনে একটু তো বিব্রত লাগছে। তীব্র চোখ তখন মেয়েটার চটপটে হাত দুটোর ওপর পেল। ফর্সা হস্তের পৃষ্ঠে ছোট ছোট লোম, পরিষ্কার সমুদ্রের পাশে বোনা, ঝাউবনের মতো সুন্দর। তীব্র বুক ভরে শ্বাস টানল। কাজে বহাল পুষ্পিতার দিক সরাসরি চেয়ে ভাবল, খুব তাড়াতাড়ি আমাকে সারা জীবনের মতো রান্না করে খাওয়ানোর দায়ভারটাও তোমার হাতে তুলে দেব ভীতু মেয়ে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুষ্পিতা স্টিলের মতো শক্ত শরীরে কাজ করছে। মেয়েটার অপ্রতিভ ভাবমূর্তি ধরে ফেলল তীব্র। ওকে স্বাভাবিক করতে কথার বাহানা ধরল। জিজ্ঞেস করলো গাম্ভীর্য সমেত, তুমি বেশ ভালো রান্না জানো মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ করছো। ও বলল, হ্যাঁ, আসলে ছোট থেকে মনির সাথে টুকটাক কাজ করতাম তো, তাই আর কি। পুষ্পিতার ব্যাপারে তীব্র সবই জানা, তাও ইচ্ছেকৃত শোধালো, মনিকে তোমার মা? খুন্তিনাড়া ব্যস্ত হাতটা সহসা থমকে যায় মেয়েটার। পাশ ফিরে চাইলো, পরপর মৃদু হেসে বলল, হ্যাঁ মাই তো। তীব্র চশমার পাড়ের চোখ দুটি ছোট হলো। ভীতু মেয়েটা মিথ্যা বলছে কেন? নাকি সে বাইরের লোক বলে ব্যক্তিগত কথা বলতে চাইছে না? একটু চুপ থেকে বলল, কোথায় থাকে তোমার বাবা মা? পুষ্পিতার উজ্জ্বল সুশ্রী অনন মলিন হলো প্রশ্নটায়। শুভ্র চিবুকের পেশি লালচে দেখালো ভীষণ। উঁচু নাকের ডগা যেন জোয়ারে ফেপে ওঠা উত্তাল প্রবাহিনী। ভীতু মেয়ের কি কষ্ট হচ্ছে? ও কি একটু মাথায় হাত রেখে সান্ত্বনা দেবে? তীব্র হাতটা বাড়িয়েও পিছিয়ে আনলো আবার। পুষ্পিতা একটা ছোট্ট ঢোক গিলল, সাথে গিলে নিল সমস্ত পীড়া। বাবার কথা মনে পড়লেই তার কান্নার স্রোত উগলে আসে গলায়, অথচ কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, বলতেও পারে না। কেমন এক ভয়াবহ জ্বালায় ফেলেছেন বিধাতা। টানা 40 মিনিটের লম্বা গোসল সেরে বেরিয়েছে নোহা। তোয়ালি চুলে প্যাঁচাতে প্যাঁচাতে পুষ্পিতার নাম ধরে ডাকলো। কোনরূপ উত্তরের সাথে মেয়েটাও এলো না। ভুরু গুছিয়ে কামরা ছেড়ে বসার ঘরে এলো নোহা। বারান্দা, রান্নাঘর সবখানে দেখলো, কোথাও পুষ্পিতা নেই। এইবার চিন্তায় ললাটের সূক্ষ্ম ভাঁজ গাঢ় হলো তার। সদর দরজাটাও ঠাঁ করে খোলা। পুষ্পিতা তো ওকে না বলে বাইরে যাওয়ার মেয়ে নয়, তাহলে গেল কোথায়? মেয়েটার বুক কাঁপে ভয়ে। অন্তঃস্থলে ছুটে আসে অশনি সংকেত। পুষ্পিতাকে আবার কেউ তুলে নিয়ে যায়নি তো? সে বিট্টু মাস্তানটাই নিয়ে গেল নাকি? নোহা ঝড়ের গতিতে দরজার কাছে এলো। বাইরে তাকাতেই দেখলো শুধু ওদের নয়, পাশের ফ্ল্যাটের দরও একই রকম খোলা। ওর চোখ সরু করলো, খটকা লাগলো মনে। পা বাড়ালো সেদিকে, দ্বিধাদ্বন্দ্ব সমেত মাথা ঢুকিয়ে ভেতরে উঁকি দিল। কাউকে দেখা না গেলেও ঘর হতে ভেসে আসা পুষ্পিতার কণ্ঠ স্পষ্ট পাওয়া যাচ্ছে। অমনি টান টান হয়ে দাঁড়ালো নোহা। দুজন ব্যাচেলর ছেলের ঘরে কি করছে গাধিটা? নোহা ওদিকে যেতে নিয়েও থামলো, ডাকতে চেয়েও ডাকলো না। মাথায় ঢুকলো এখানে বিপদের কিছু নেই। পুষ্পিতার তখনকার কথায় যতটুকু বুঝেছে, স্যার লোকটা ভালো ভদ্র মানুষ। আতঙ্কের কোনো ব্যাপার স্যাপার থাকলে নিশ্চয়ই দরজা খোলা থাকতো না। কিয়ৎক্ষণ বিজ্ঞের ন্যায় হিসেব নিকেশ কষে ফিরে গেল ঘরে। সকাল সকাল পুরুষালী কর্কশ কণ্ঠের চিৎকারে ঘুম ছুটে গেল মিথিলার। ধর ফরিয়ে তাকালো, চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে পলাশ। ও তাকাতেই রেগে মেগে বলল, এটা কি ঘুমানোর সময় মিথিলা? আমার অফিস আছে জানো না? মিথিলা ধাদস্থ হলো বিলম্বহীন, ফিরে গেল উদ্বেগ শূন্যতায়। নিষ্প্রভ বলল, তো যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও মানে? আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি অফিসে না খেয়ে যাব নাকি? মিথিলা আশ্চর্য হয়ে বলল, এখন কি আমাকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে? পলাশ কাঁধ উচালো, অবশ্যই, ঘরের সব কাজ তোমাকেই করতে হবে যখন, এটা বাদ থাকবে কেন? তাড়াতাড়ি করো, অলমোস্ট 8টা বেজে গেছে, আই অ্যাম লেট। মিথিলা বিস্মিত চোখে তাকালো, 8টা? এই 8টার সময় আমাকে ঘুম থেকে তুলে তুমি নাস্তা বানাতে বলছো? আমি বিয়ের আগে কখনো 11টার আগে ঘুম থেকে উঠিনি পলাশ।
সেখানে পলাশ তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্যাক ব্রাশ করছিল। ফিরে চাইলো কথাটায়, তুচ্ছ হেসে বলল, সেসব জেনে আমি কি করব? তখন তুমি তোমার বাবার টাকায় খেতে, সে কাজ করায়নি। এখন আমার টাকায় খেতে হলে আমার সেবা করতে হবে। আর রোজ রোজ এই এক ঘ্যান ঘ্যানানি ভালো লাগছে না কিন্তু। বেশি কথা না বাড়িয়ে যাও তো। মিথিলার চোখ ভিজে উঠল। কিয়ৎক্ষণ আহতের ন্যায় চেয়ে থেকে চলে গেল রান্নাঘরে। পলাশ শোবার ঘরে থেকে শুনতে পাচ্ছে এক একটি বাসন কোসনের তণ্ডনৃত্যের উৎকট আওয়াজ। অমনি গলা উঁচু করে বলল, একটা জিনিসও যদি ভাঙে মিথিলা, কপালে দুর্ভোগ আছে মনে রেখো। ঘোষণা মাত্র থেমে গেল সব। একটা টু শব্দ এলো না। পলাশ মিটিমিটি হাসলো, বিড়বিড় করলো, এসব পাপাকিপারিদের টাইট দেওয়ার কৌশল আমি খুব ভালো করেই জানি। মিথিলার নাস্তা বানাতে 1 ঘন্টার ওপরে লেগেছে। পলাশ কোনো রকম না খেয়ে মুখে খেলো। যাওয়ার সময় সুরাক থেকে জুতো বের করে ঠেলে দিল ওর দিকে। ব্যস্ত ভঙ্গিতে বলল, মুছে দাও তো। মিথিলা হতবিহ্বল, হতচেতন, নিজের দিক আঙুল তাক করে বলল, আমি জুতো মুছবো? আমি? পলাশ কিছু বলল না, কেবল সজোরে দন্তপাটি পিষে ধরল নিজের। স্বামীর মটমটে চিবুক দেখে ঘাবড়ে গেল বেচারি। মিনসে কণ্ঠে বলল, দিচ্ছি। জুতো শুধু মোছা অবধি রইল না, রীতিমতো পায়ে পড়িয়েও দিতে হয়েছে। মিথিলা রাগে দুঃখে অপমানে কান্না দলা পাকাচ্ছে গলায়। এখন অবধি ওকে এখানকার সিম কিনে দেয়নি পলাশ। তার ওপর বাংলাদেশের সিমটাও বন্ধ। ওর ফোন থেকেও কথা বলতে ইচ্ছে করছে না। বাবার কাছে কোনো মতেই এসব নালিশ ঠোকার উপায় নেই মেয়েটার। নিজের ওপর যে নিজেই ফুঁসছে এখন। কানাডায় ট্যুরিস্ট ভিসায় এসে সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন দেখেছিল সারা পথে, অথচ এখন মনে হচ্ছে দেশে যেতে পারলে বাঁচে। একবার সেখানে গেলে বাবার বাসায় গিয়ে থাকবে। ওখানে তো আর কোনো কাজ করতে হবে না। এতদিনে নিশ্চয় পুষ্পিতাকে খুঁজে পাওয়া গেছে, ওটাকে দিয়ে ইচ্ছে মতো খাটানো যায়। পলাশ লিফটের বাটন টিপতে টিপতে বলল, লাঞ্চে খেতে আসবো না, রাতেও ফিরতে দেরি হবে। মিথিলা কেন জিজ্ঞেস করতে চেয়েও করলো না। ভাবলো যা মন চায় করুক, তাতে ওর কি। সে তো আরামসে বাইরে থেকে কিছু একটা অর্ডার করে খেয়ে নেবে। তারপর দরজা লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ চোখ পড়ল নিচে। পলাশ ইতিমধ্যে নেমে গেছে। জেনিকে গাড়ি সমেত দাঁড়িয়ে থাকতে দেখেই তুরন্ত মেজাজ চটে গেল মিথিলার। পলাশ কি এই সাদা চুন্নির সাথে যাবে নাকি? তার চমক বাড়াতে পলাশ হাসি মুখে গিয়েই জড়িয়ে ধরল জেনিকে। তারপর দুজন মিলে গা জড়িয়ে গাড়িতে উঠে বসলো। ছুটে যাওয়া বাহন আর ধোঁয়ার দিক কেবল হাঁ করে চেয়ে রইল মিথিলা। মাথার মধ্যে তেতে উঠল ভীষণ গুরুতর প্রশ্ন, পলাশ আর জেনি সত্যিই কি বন্ধু?